বাংলার এক প্রাচীন গ্রাম, শান্ত সবুজ, তবে চারপাশেই এক আদিম রহস্যের গন্ধ। সেখানে দাঁড়িয়ে আছে একটি জীর্ণ দোতলা বাড়ি, যা বহু বছরের পুরনো স্মৃতি আর চাপা বিশ্বাসকে বুকে আগলে রেখেছে। বাইরে ঘন তালগাছের সারি, অন্ধকারে মিশে যাওয়া বাঁশ ছাড় আর পুরনো বারান্দার আলগা পর্দাগুলো কেবল বাতাসে দোল খায়, যেন কোনো অশরীরী ইশারায়। এই বাড়িতেই এসেছে রিমা, 21 শতকের শহুরে মেয়ে, যার জীবনে গুগল, সোশ্যাল মিডিয়া আর যুক্তিই সব। 6 দিনের ছুটিতে দাদু বাড়িতে আসা, যেখানে প্রাচীনতার সঙ্গে আধুনিকতার এক সূক্ষ্ম সংঘাত চলে প্রতিনিয়ত। রিমার একটা অভ্যেস ছিল, অন্য অনেকের মতোই রাতে গোসল করে চুল শুকোনো, তারপর হালকা কিছু একটা খেয়ে বিছানায় যাওয়া। সেদিনও ব্যতিক্রম হলো না। রাত তখন 11টা। বাথরুম থেকে বেরিয়ে এলো সে, গাঢ় নীল টি শার্টে, চুলগুলো পিঠের উপর ভিজে, টপ টপ করে জল ঝরছে। হাতে তার একটা পাকা কলা, মোবাইলে হেডফোন, কানে বাজছে কোনো এক স্নিগ্ধ গান, রাত জাগা ফুলের মতো। বারান্দা পেরিয়ে নিজের ঘরের দিকে যেতেই তার দাদু সামনে এসে দাঁড়ালেন। বয়সের ভারে একটু কুঁজো হলেও চোখ জোড়ায় আজও হাজার বছরের অভিজ্ঞতা। এই রে মা, রাত্রিরে কলা খাস কেন রে মা? আর ওই ভেজা চুল নিয়ে বাইরে কেন? দাদুর কণ্ঠস্বরে সামান্য উদ্বেগ। রিমা হাসলো, তার ভেজা চুলগুলো একবার ঝাঁকালো। দাদু, কলা খেলে আবার কি হয়? পেটে যায়। আর ভেজা চুল তো ভেজাই থাকবে, ফ্যানের নিচে শুকিয়ে যাবে। দাদুর গলাটা হঠাৎ করেই একটু কাঁপলো, চোখ দুটো যেন কেমন স্থির হয়ে গেল। চারপাশের নীরবতা যেন আরও গাঢ় হলো। ওরে, ওসব করা যায় না। রাতে কলা খেলে আর চুল শুকোলে বিবি মাথায় বসে। রিমা আবার হাসতে হাসতে গড়াগড়ি খায়। দাদু, এসব কুসংস্কার। তোমার সেই পুরনো কালের গল্প। এখন তো 2025 সাল। গুগল করে দেখো, রাতে কলা খাওয়া খুব হেলদি। দাদু আর কোনো তর্ক করলেন না। তিনি ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। যাওয়ার আগে কেবল একবার ঘুরে তাকালেন, তার চোখে এক অদ্ভুত ভয়। তিনি দরজাটা বন্ধ করলেন, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরও রিমার কানে যেন সজোরে বাজতে থাকলো সেই 3টে শব্দ, বিবি মাথায় বসে। রিমা ঘরে এসে শুয়ে পড়ল। ফ্যান চলছে দ্রুত গতিতে, ঘড়িতে কাঁটা প্রায় 12টার ঘরে। মোবাইলের স্ক্রিন বন্ধ হতেই ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ। দূরে কোনো এক কুকুর ডেকে উঠল, তারপরই থেমে গেল। কেবল ঘড়ির টিকটিক শব্দ, যা যেন এক অদৃশ্য কাউন্টডাউন। রিমার ঘুম আসছিল না। দাদুর কথাটা বারবার মনে আসছিল, বিবি মাথায় বসে। সে হাসল, নিজেকেই বলল, দুত্তরি, বুড়ো বয়সে ভীমরতি। ঠিক তখনই বাতাসে এক অদ্ভুত মিষ্টি অথচ ভারী গন্ধ ভেসে এলো, ঠিক যেমন পাকা কলা পচে যাবার আগে আসে। মিষ্টি, তীব্র, যেন চারপাশে কলার একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। গন্ধটা রিমার মনকে সামান্য হলেও নাড়িয়ে দিল। সে ভাবল, নিশ্চয়ই রান্নাঘরে কলা রাখা আছে, কিন্তু এই গন্ধ এত তীব্র কেন? অন্ধকারে চোখ সয়ে যেতেই সে জানলার দিকে তাকালো। জানলাটা হালকা ভেজানো, চাঁদের মায়াবী আলোয় বাইরে তালগাছের পাতাগুলো আবছা দেখা যাচ্ছে। কিন্তু তালগাছের নিচে, জানালার ঠিক বাইরে, কেউ একজন বসে আছে। দীর্ঘ চুল, এতটাই দীর্ঘ যে মেঝে ছুঁয়েছে। মেয়েটি নিচু হয়ে কিছু একটা করছে, যেন অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। আর তখন একটা শব্দ এলো, ঠিক যেন কোনো ধাতব কিছু চুলে আঁচড়ানোর শব্দ। ছ্যাক 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 ছ্যাক। রিমা ভয়ে জমে গেল, বুকটা ঢিপ ঢিপ করছে। ফিসফিস করে বলে উঠল, কে কে? কোনো উত্তর নেই, শুধু সেই ছ্যাক ছ্যাক শব্দটা চলছে, যেন কেউ ভেজা ভারী চুল আঁচড়ে চলেছে। রিমা সাহস করে বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পের সুইচটা জ্বালালো। আলো জ্বালাতেই জানালার ধারে সেই ছায়াটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, যেমনটা ফটোশপে কোনো ছবি উধাও হয়ে যায়। কিন্তু মেঝেতে, জানালার ঠিক নিচে পড়ে রইল একটি দীর্ঘ কালো ভেজা চুলের গোছা। তাতে তখনও টুপটুপ জল ঝরছে, যেন এইমাত্র কোনো গভীর পুকুর থেকে তুলে আনা হয়েছে। রিমার সব যুক্তি, সব কুসংস্কার বিরোধী চিন্তা এক মুহূর্তে ভেঙে গেল। তার ঠোঁটের হাসি মিলিয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভয়ে চিৎকারও করতে পারল না।
পরদিন সকালে রিমা ঘুম থেকে উঠেই দাদুকে টেনে আনলো সেই ঘরে। ভেজা চুলের গোছাটা তখনও পড়ে আছে। দাদু দেখলেন তার মুখে কোনো প্রশ্ন নেই, কোনো বিস্ময় নেই। তিনি হঠাৎ চুপ করে গেলেন, পুরনো দুর্বল হাত দিয়ে গোছাটা তুলে নিলেন। তোদের শহরে এসব কথা কেউ বলে না জানি, গুগলও হয়তো বলতে পারবে না, কিন্তু এই ঘরে এমনটা আগেও হয়েছে। রিমা তাপছিল। মানে? দাদু চেয়ার টেনে বসলেন, জানালার দিকে দূরে তাকিয়ে চোখ জোড়ায় অনেক পুরনো দিনের ছায়া। এই বাড়িতে আগে থাকতো এক মেয়ে, সায়রা, আমার ভাইজি হতো। বউ হয়ে এসেছিল মাত্র 17 বছর বয়সে। খুব সুন্দর ছিল, দেখতে যেন জল রঙে আঁকা ছবি। বিশেষ করে ওর চুল ছিল কোমর ছোঁয়া, কালচে কালো, ভারী আর ঘন, একেবারে ভেজা চুলের মতো। সায়রা ঠিক তোর মতোই ছিল, রাতে গোসল করত, কিন্তু চুল শুকোনোর ধৈর্য ছিল না। সে রাতে নদীর ধারে বসে চুল শুকোতো, গান গাইতো, হাতে তার কলা থাকতো, ওর প্রিয় ফল ছিল। সে নাকি বিশ্বাস করত যে রাতের কলা আর ভেজা চুল নিয়ে নদীর ধারে বসলে তার রূপ আরও বাড়ে। একদিন বর্ষার রাত ছিল, ঘোর অন্ধকার, সবাই ঘরে ঢুকে পড়েছিল, কিন্তু সায়লা এখনও নদীর ধারে চুল শুকোচ্ছিল, হাতে কলা। হঠাৎ এক ঝলক বিদ্যুৎ, তারপর এক বিকট বজ্রধ্বনি, যেন আকাশটাই ফেটে গেল। পরদিন ভোরে আমরা গিয়ে দেখলাম সায়রা সেখানেই পুড়ে যায়। ওর চুলের গন্ধে আগুনের ধোঁয়া মিশে গিয়েছিল সেদিন। শুধু শরীরটাই ছিল না, ছিল না চুল, কেবল একটা পোড়া কলার খোসা আর ভেজা মাটির গন্ধ। দাদু থামলেন, রিমার মুখটা ফ্যাকাশে। তারপর থেকেই দাদু ফিসফিস করলেন, রাতে কেউ পাকা কলার মিষ্টি গন্ধ পেলে জানে ও ফিরে এসেছে। সে গন্ধ হলো ওর ডাক, আর যার চুল ভেজা থাকে ওর তার মাথায় বসে যায়। ঠান্ডা বাতাস হয়ে ফিসফিস করে বলে, চুল শুকোস না, আমি আছি। রিমা জোর করে হাসলো, দাদু তুমি আমাকে ভয় দেখাচ্ছ। দাদু কেবল একবার তাকালেন, চোখে ভয় কিন্তু মুখে এক ক্লান্ত বিবর্ণ হাসি। সেদিন রাতে রিমা নিজেকে অনেক বোঝালো, এটা একটা গল্প, কেবল গল্প। দাদু আমাকে ভয় দেখাচ্ছে যাতে আমি রাতে বাইরে না যাই। সে গোসল করল। যুক্তিকে প্রমাণ করার এক অদ্ভুত জেদ চেপেছে তার মাথায়। সে ইচ্ছে করে চুল ভেজে লাগলো আর হাতে নিল একটা পাকা মিষ্টি কলা। বিবি মাথায় মশে, দেখা যাক, রিমা মনে মনে ভাবল। বাইরে তখন পূর্ণিমার আলো, যেন চারপাশ ধবধবে সাদা। চাঁদের আলোয় বারান্দার পুরনো রেলিংগুলো জলজল করছে। রিমা বারান্দায় এসে দাঁড়ালো, কলাটা খেতে শুরু করলো। সে ইচ্ছে করে তার ভেজা চুলগুলো মুক্ত করে দিল বাতাসে। সে চোখ বন্ধ করে গান ধরল, রাত জাগা ফুলের মতো। ঠিক তখনই বাঁশের পাশের বাগান থেকে এক হিমশীতল ঠান্ডা বাতাস এলো, যেন বরফের মতো। তারপর এলো সেই ফিসফিসানি, অত্যন্ত মৃদু কিন্তু পরিষ্কার, যেন ঠিক কানের কাছেই কেউ বলে উঠল, তুইও চুল শুকোস, কলা খাস আমার মতো। রিমা ঘাড় ফিরিয়ে দেখল, হৃৎপিণ্ড যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে একটি মেয়ে, সাদা পোশাকে, যেন সে কেবলই কোনো কবর থেকে উঠে এসেছে। তার চুল কাঁধের ওপর লেগে আছে, দেখলে মনে হবে যেন এক্ষুনি নদী থেকে উঠে এসেছে। ঠোঁটে হাদা হাসি, যা দেখে কোনো মানুষ হাসে না। চোখ দুটো অস্বাভাবিক কালো, যেন অন্ধকার গহ্বর। তুই তুই কে? রিমা কাপা গলায় বলল। তার হাত থেকে কলার খোসা পড়ে গেল। মেয়েটি মৃদু হাসল, তার হাসিটা শব্দহীন। আমি সায়রা, তোর মতো আমিও একদিন ভেবেছিলুম ওসব কুসংস্কার। আমিও চুল শুকোইনি, কলা খেয়েছিলুম। সায়রা ধীরে ধীরে রিমার কাছে এলো। রিমার গায়ে কাঁপুনি ধয়ে গেল। বাতাসে আবার সেই তীব্র কলার গন্ধ, তবে এবার মিষ্টি নয়, আরও ভয়ঙ্কর, যেন পচে যাওয়া কোনো বস্তু। তুই জানিস, কলার গন্ধ মানে আমায় ডাকা, আর ভেজা চুল মানে আমার জায়গা। আমার মাথায় কেউ ছিল না, তাই এখন আমি যার ভেজা চুল পাই তারই মাথায় গিয়ে বসি। রিমা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। এক মুহূর্তে বারান্দার আলো নিভে গেল। পূর্ণিমার আলোতেও চারপাশ অন্ধকার হয়ে গেল যেন। কেবল শোনা গেল ছ্যাক 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 ছ্যাক, কারো ভেজা ভারী চুল আঁচড়ানোর শব্দ। তারপর একটা ঠান্ডা ভেজা হাতের স্পর্শ রিমার মাথায়। ভোরে দাদু দরজা খুলে দেখলেন রিমা মেঝেতে পড়ে আছে অচেতন। তার মাথার চুল ভেজা,
যেন কেউ সদ্য জল ঢেলেছে, কিন্তু আশেপাশে কোথাও জলের চিহ্ন নেই। আর তার ঠিক পাশে রাখা কলার খোসায় ছাই রঙে এক হাতের ছাপ, যেন পোড়া ছাই দিয়ে তৈরি। ছাপটা দেখলেই মনে হয় হাতটা অস্বাভাবিক লম্বা আর ঠান্ডা ছিল। দাদু চুপ করে সেই কলাটা তুলে নিলেন, মুখ নিচু করে ফিসফিস করলেন, যেন পুরনো কোনো বন্ধুকে অনুরোধ করছেন, সায়রা, এবার ছাড় ওকে, ও তো জানতো না। দাদু রিমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলেন। তারপর তিনি ঘরের সব আলো নিভিয়ে শুধু একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে জানলার পাশে রাখা ভেজা চুলের গোছাটার দিকে তাকালেন। দাদুর এবার চোখে শুধু ভয় নয়, এক গভীর করুণা। তিনি জানতেন সায়রাকে জোর করে তাড়ানো যাবে না। সায়রার আত্মা শুধু মুক্তি চায় না, সে চায় স্বীকৃতি। দাদু আলতো করে সেই ভেজা চুলের গোছাটি তুলে নিলেন। তারপর তিনি তার পুরনো ঘরে গেলেন, যেখানে তার কাছে রাখা ছিল সায়রার অল্প বয়সের একটি ছবি, বউ হয়ে আসার পরের ছবি। দাদু কলার খোসার ছাই এবং ভেজা চুলের গোছাটি সায়রার ছবির সামনে রাখলেন। তারপর কাঁপা গলায় এক দীর্ঘশ্বাস ফেলে প্রার্থনা করলেন, যা কোনো মন্ত্র নয়, কেবল এক আন্তরিক আবেদন। সায়রা, তুই মুক্তি চাস, কিন্তু ভুল পথে আসিস। তুই যা করিস তা ভুল। তোর রূপের স্বাদ অপূর্ণ ছিল, তাই আজ তুই প্রতিশোধ নিচ্ছিস। কিন্তু রিমা তোর ভাইজি সমান। শোন, তোর ভেজা চুল, তোর কলার স্বাদ, এসব তোর সঙ্গে ছিল। এগুলোতে আর কারো অধিকার নেই। এবার তুই শান্তিতে ফিরে যা। তোর সুন্দর চেহারা, ঘন কালো চুল, এসব আমাদের মনে অমর থাকুক। এবার তুই তোর জ্বলন্ত কষ্ট থেকে মুক্তি নে সায়রা। প্রার্থনা শেষ হতেই হঠাৎ ঘরের মাটির প্রদীপটি নিভে গেল। কিন্তু তার আগে এক ঝলকের জন্য দাদু দেখলেন, ভেজা চুলের গোছা থেকে টুপটাপ করে আর জল ঝরছে না। চুলগুলো যেন এক মুহূর্তে শুকিয়ে গেল, আর সেই কলার খোসার ছাই রঙা হাতের ছাপটিও ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাস থেকে মিষ্টি কলার গন্ধ উধাও হয়ে গেল, যেন সায়রার অস্তিত্বই মুছে গেছে। পরদিন সকালে রিমা চোখ খুলল। সে সম্পূর্ণ সুস্থ, কেবল গত রাতের কথা তার কিছুই মনে নেই। সবটা যেন এক ভয়াবহ স্বপ্ন ছিল। দাদু আর রিমাকে কিছু বললেন না, কেবল বললেন, রাতে চুল ভিজিয়ে রাখিস না মা, আর রাতে কলাটা বাইরে বসে না খেয়ে ভেতরে খা। পুরনোদের কথা মাঝে মাঝে শুনে নিতে হয়। রিমা মাথা নাড়ল, কিন্তু তার মধ্যে আর যুক্তির সেই অসহনীয় জেদ নেই। এরপর থেকে সেই বাড়িতে রাতে আর কখনো কলার গন্ধ ভেসে আসেনি। মাঝরাতে ভেজা চুল আঁচড়ানোর শব্দ শোনা যায়নি, কারণ দাদু বুঝেছিলেন অশরীরী আত্মা শুধু মুক্তি চায় না, তারা চায় তাদের অপূর্ণ ভালোবাসার স্বীকৃতি। আর সেই স্বীকৃতি পেয়েই সায়রা অবশেষে শান্তিতে ফিরে গিয়েছিল। রিমা আর রাতে চুল ভেজাত না, কিন্তু যখনই সে চুল বাঁধত, তার কানে মৃদু বাতাস ফিসফিস করে আসত, যেন কোনো পুরনো স্মৃতি বলতো, চুল শুকাস না, আমি আছি শান্তিতে।